হাদি ভাইয়ের চলে যাওয়া আসলে বাংলাদেশে আর পূরণ করা সম্ভব না। হাদি একজনই বাংলাদেশে ছিল, তিনি চলে গেলেও হাজারো হাজি লাখো হাদি আবার বাংলাদেশে দাঁড়িয়ে গেছে এবং দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। হাদি ভাইকে যারা হত্যা করছে, আমার জানা মতে হাদি ভাই চেয়েছিলেন যে বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ এবং কালচারাল ফেসিস্ট যারা, তাদের বিরুদ্ধে তিনি জিহাদ ঘোষণা করছিলেন। তিনি ইনকিলাব মঞ্চের মাধ্যমে কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন, যার কারণে এই কালচারাল ফেসিস্ট ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশে তাদের যারা এজেন্ট, তারাই মূলত হাদি ভাইকে হত্যা করেছে। এবং হাদি ভাইয়ের যারা হত্যাকারী, তাদেরকে যারা পালিয়ে যেতে সাহায্য করেছে, প্রত্যেকের প্রশাসনের ভিতরে এবং প্রশাসনের বাইরে যারাই আছে, প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় আনতে হবে, প্রত্যেকের বিচার করতে হবে এবং বাংলাদেশে আর যাতে কোনো জুলাই যোদ্ধা এভাবে প্রাণ হারাতে না হয়, প্রত্যেক তার জন্য কার্যকরী ব্যবস্থা নিতে হবে। এটা আমরা সরকারের কাছে জোর দাবি জানাই। আমরা এই দেশে ভারতের আধিপত্য কায়েম করতে দেব না। আমরা আর কখনো শেখ হাসিনা এবং তার দোসরদেরকে এই বাংলা জমিতে আসতে দেব না। যদি আসতে হয় তাদের বিচারের কাজে দাঁড়াতে হবে ইনশাল্লাহ, এবং হাদি ভাইয়ের বিচার করেই তারপর আমরা রাজপথ ছাড়বো ইনশাল্লাহ। আমরা হাদি ভাইয়ের চলে যাওয়া মেনে নিতে পারতেছি না। আমাদের সমস্ত বাঙালি জাতি আমরা কেউ মেনে নিতে পারতেছি না হাদি ভাই চলে গেছে, এটা আমরা মানি না। এই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে উনার হত্যাকারীকে যেই পর্যন্ত না এই দেশে ফেরত দেওয়া হবে এবং খুনি হাসিনাকে যেই পর্যন্ত ফেরত না দেওয়া হবে, এই পর্যন্ত ভারতীয় দূতাবাস এবং ভারতীয় বাংলাদেশের সকল বিজনেস ভারতীয়দের সাথে বিচ্ছিন্ন করতে হবে বাংলাদেশ সরকারকে, এবং তাদের সাথে কোনো লেনদেন করা যাবে না, কোনো চুক্তি করা যাবে না, সকল চুক্তি বাতিল করতে হবে। যদি এটা সরকার বাস্তবায়ন না করে আমরা আরো কঠোর কর্মসূচিতে এবং এই অন্তর্বর্তী সরকারকে পতন ঘটিয়ে আমরা গণমানুষের সরকার পুনরায় প্রতিষ্ঠিত করব। হাদি ভাইয়ের শূন্যতাটা আপনি প্রশ্ন করছেন, এটা পূর্ণতা পাবে না যদি ইন্টারিম গভর্নমেন্ট থাকে। তাদের কারণে আজকে হাদি ভাই এভাবে শহীদ হয়েছে। হাদি ভাইয়ের স্থলাভিষিক্ত যারা আছে আরো বিপ্লবী, এরাও শহীদ হবে যদি এই সরকার থাকে। এটা একটা অথর্ব সরকার, শুধু ভাষণ দিতে পারে, শুধু সুন্দর সুন্দর কথা বলতে পারে। ওই মানুষের, এই বাংলাদেশের জনসাধারণ তো একবারে মনে করেন যে সুন্দর একটা কথা শুনলে খুশি হয়ে যায়, অনেক কিছু মানে আশা দেওয়া হলে এটাতেই খুশি। এ শুধু আশাটাই দিতে পারে ইনু সরকার, আর কিছু পারে না। এদেরকে হটায়া আমাদের বিপ্লবী সরকার গঠন করতে হবে। যদি বিপ্লবী সরকার না হয় তাহলে হাদি ভাইয়ের শূন্য কোটা কখনো পূরণ হবে না। এরকম ভাবে আরো বিপ্লবীরা শহীদ হতে হবে। জোরদার আন্দোলন করে এরপর বিপ্লবী সরকার গঠন করতে হবে। ইলেকশন কমিশনার কি বলছে, তার কাছে এটা বিচ্ছিন্ন ঘটনা মনে হচ্ছে। কেন বিচ্ছিন্ন হবে? এটা কেন বিচ্ছিন্ন হবে? একজন বিপ্লবী ছিল, একজন প্রার্থী ছিল, এটা কেন তার কাছে বিচ্ছিন্ন হবে? তার মানে কি সে চায় নির্বাচনের মধ্যে খুনাখুনি হোক, হানাহানি হোক? এটা তার কাছে কিছুই মনে হয় না। না, নির্বাচন কি এগুলোই? এইভাবে তো একটা দেশ চলতে পারে না। দেশের যে বর্তমান অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সর্বক্ষেত্রে, এখানে আসলে এটা আজকে না, এই স্বাধীনতার 54 বছরে যারা দেশ শাসন করেছেন, এখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, দুঃশাসন চলেছে আর লুটপাট চলেছে। এখানে আসলে দেশপ্রেম বলতে তাদের মধ্যে কিছু ছিল না। আপনি 1972 সালে শেখ মুজিবুর রহমান সরকার গঠন করেই তখন যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল বাকশাল কায়েম করে, এবং লক্ষ্মী বাহিনী গঠন করে যে হাজার হাজার মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছিল, সেইটা আজ পর্যন্ত চলমান আছে। এবং বিগত ওই 24শে জুলাই আন্দোলনে যে বিপ্লব হয়েছিল, আমরা তো এখন সেটাকে অভ্যুত্থানের পর্যায়ে নিয়ে গেছে। আসলে বিপ্লব হয়েছিল সেদিন ছাত্র জনতার, সেটাকে ধারণ করে মানুষ মনে করছিল যে দেশে একটা পরিবর্তন হবে। কিন্তু এখানে এই যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, যারা আগে থেকেই রাজনীতিকে ব্যবহার করে ব্যাংকের মালিক হয়েছে এবং অঢেল সম্পদের মালিক হয়েছে, সেটা পতিত স্বৈরাচার এবং ভবিষ্যতে যারা স্বৈরাচারী ফ্যাসিস্ট মনোভাব হইয়া আসার লক্ষণ আমরা দেখছি বিগত 14 মাসে বা এই 16 মাসে, সেটা জনগণের কাছে স্পষ্ট। সুতরাং এইভাবে একটা দেশ চলতে পারে না। এখন জনগণকে, আমরা মনে করি জনগণকে আবার জাগতে হবে এখানে। এবং আজকে যে হাদি, সেটা আমার সন্তানের সমতুল্য, কিন্তু আমার মোবাইলে তার একটা ছবি আমি রেখেছি, যে তার মতো একজন, সে আমি মনে করি যে সে দ্বিতীয় ভাসানী বাংলাদেশের। এবং তার হাদির পরে যে ব্যারিস্টার ফুয়াদ, আমরা তাকে দ্বিতীয় শেরে বাংলা মনে
মনে করি। এবং হাসনাত আব্দুল্লাহকে দেখলে তো আমাদের সেই আশা জাগে মনে, যে এই ধরনের বিপ্লবী চেতনার ছেলেরা, যাদের মধ্যে কোনো নির্লোভ এবং তাদের সততা এবং সাহস, এটা জাতিকে অনুপ্রাণিত করে। কিন্তু এই যে তাদেরকে হত্যা, হাদিরকে যেভাবে হত্যা করা হয়েছে অত্যন্ত নির্মম ভাবে, একটা পরিকল্পিত ভাবে, আমরা মনে করি এর সাথে ভারত এবং এখানে যারা এই যে রাজনীতি শক্তি, রাজনীতিকে দুর্বৃত্তায়নের দিকে আবার নিয়ে যেতে চায়, তারাই আশ্রয় দিছে। এবং বাংলাদেশে আমি যতটুকু দেখেছি, বুয়া নিউজের জন্য এই প্রথম আলোরা যতবার আদালতে ক্ষমা প্রার্থনা করেছে, বাংলাদেশের সমস্ত পত্রিকা মিলে এতবার ক্ষমা প্রার্থনা করে নাই। সুতরাং আজকে এই দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে এই দেশ একটা পতাকা, একজন চেয়ারে একজন মাত্র বসে থাকলেই এটাকে স্বাধীনতা বলে আমরা মনে করি না। সুতরাং যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পার্শ্ববর্তী আধিপত্যবাদীর কাছে বিকিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে এই দেশের ছাত্র জনতাকে আজকে কঠিন একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা ডক্টর ইউনূস সাহেবের স্যারের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, তার সরকারের কয়েকজন উপদেষ্টা, মুষ্টিমেয় কয়েকজন উপদেষ্টা ছাড়া বাকি যারা আছে তারা অথর্ব। আমি বলবো না যে তাদের মধ্যে সততা নাই, তাদের মধ্যে সততা আছে, কিন্তু সততার সাথে যে সাহস থাকতে হয়। এই যে হাদি, সে জানে যে তার মৃত্যু হবে, সে বলেছে আমাকে ফোন দেওয়া হচ্ছে, মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু আমি তো এখান থেকে সরে যেতে পারি না। এই যে এরকম সাহস যদি না থাকে, তাহলে এই শক্তির মোকাবেলা তারা কিভাবে করবে? সুতরাং দেশকে যদি আবার নতুন করে সাজাতে হয়, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি অক্ষুণ্ণ রাখতে হয়, বিশেষ করে হিন্দুত্ববাদ আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে, তাহলে দেশের সমস্ত ছাত্র জনতাকে আজকে রাজপথে নেমে আসতে হবে। এবং এটা শুধু হাদির মৃত্যু নয়, এটা একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, বাংলাদেশের মানচিত্রকে মুছে দেওয়ার একটা চক্রান্ত অপচেষ্টা।